দর্শক স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন। এই সময়ে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক 6 জুন সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব দিয়েছে সরকার। 7,97,000 কোটি টাকার এই বাজেটে রাজস্ব আয় বাদ দিলে ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা। এনবিআরকে নানা ধরনের করের মাধ্যমে আদায় করতে হবে 4,80,000 কোটি টাকা। চলমান অর্থনৈতিক বাস্তবতা ডিঙিয়ে আসলে এই বাজেটটি বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জিং হবে সেসব বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি মোহাম্মদ আলী খোকন, আরও আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। স্বাগত আপনাদের দুজনকে। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছেই শুরুতে আসব। সরকার বলছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে সাধারণ মানুষের স্বস্তি যাতে ফিরিয়ে আনা যায় সেই অগ্রাধিকার দিয়ে বাজেটটি প্রণয়ন করেছে তারা। এ বিষয়ে আপনার মন্তব্য কী হবে? প্রথমত সরকার যতটা কিনা অথবা মাননীয় অর্থমন্ত্রী যতটা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের কথা মুখে বলেছেন, কাগজে কলমে আসলে অতটা প্রতিফলিত হয় না। আমরা যদি বাজেট ডকুমেন্টের দিকে তাকাই, খুব সূক্ষ্মভাবে যদি তাকাই, তাহলে প্রথমত হলো যে মূল্যস্ফীতির একটা বড় অংশ আসলে মুদ্রানীতির অংশ, রাজস্ব নীতির না। ফলে বাজেটে পুরোটা আসবে তা আমরা প্রত্যাশা করি না, কিন্তু বাজেটের ভিতরে যে রাজস্ব নীতি সংক্রান্ত যে বিষয়গুলো সেখানেও আসলে আমরা এটার খুব বেশি প্রতিফলন দেখি না। যেমন একটা হয়তো হতে পারে আমদানি নির্ভর যে সমস্ত পণ্য রয়েছে, কৃষি পণ্য, তার কোনোটির জায়গায় কাস্টমস ডিউটি কমানো হয়েছে, যেমন আটার উপরে, হুইটের উপরে হ্যাঁ কমানো হয়েছে। এখন যেটা হয় যে এগুলো কমালে আশা করা হয় যে এর ফলে অভ্যন্তরীণ পর্যায়ে, ভোক্তা পর্যায়ে এটার মূল্য কমবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ওখানে ওটা হয় না। ফলে ওই চাপটি ভোক্তার উপরই থেকে যায়, ফলে সুবিধাটি পান না। ফলে মূল্যস্ফীতি হ্রাসে এই ধরনের শুল্ক কমিয়ে সুফল ইদানিং নিকট ভবিষ্যতে এটা আমরা দেখি নাই। বরঞ্চ উল্টোভাবে বিভিন্ন ধরনের যে ভ্যাট আরোপ করা হয়েছে পণ্য বা সেবায়, বিশেষ করে খাদ্য বহির্ভূত অনেক ধরনের পণ্য সেবায় বিভিন্ন ধরনের ভ্যাট আরোপ হয়েছে। এই ধরনের ভ্যাট আরোপ করার মাধ্যমে সরকার হয়তো রাজস্ব আদায় করতে চেয়েছেন, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে রাজস্ব আদায়টা বিকল্প অন্য জায়গা থেকে হয়তো সরকার ভাবতে পারতেন। যেমন একটা হচ্ছে আনডিসক্লোজ মানি, যেগুলো সে সমস্ত জায়গাগুলো থেকে হয়তো সরকার বা ট্যাক্স অ্যাভয়েড হচ্ছে সে সমস্ত জায়গাগুলো টার্গেট করতে পারতেন। তা না করে সহজভাবে যে সমস্ত জায়গায় সাধারণ মানুষ ব্যবহার করেন, যে সমস্ত পণ্য বা সেবা, সেগুলোতে, যেমন মোবাইল ফোনের কথার উপরে, মেট্রো রেল ব্যবহারের উপরে, অথবা মোবাইল ফোনের সিমের উপরে, অ্যামিউজমেন্ট পার্কে ট্রাভেল করলে, এই ধরনের বিভিন্ন জায়গায় ভ্যাট আরোপ করা হয়েছে বা ভ্যাট বাড়ানো হয়েছে। তো সেইগুলোর কারণে এটা কিন্তু সাধারণ মানুষের খাদ্য বহির্ভূত তার ব্যয় বাড়াবে। এর বাইরে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, খাদ্য উৎপাদন ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। তার একটা বড় ইঙ্গিত পাওয়া যায় যেহেতু সারের উপর থেকে সরকার ভর্তুকি কমিয়েছেন। সারের ভর্তুকি কমানোর অর্থ দাঁড়ায় যে সরকার সম্ভবত সারের মূল্য অ্যাডজাস্ট করে এই বাড়তি মূল্যটি মেটানোর চেষ্টা করবেন, এবং তার মানে হলো আরও অধিক মূল্যে আগামীতে হয়তো কৃষিতে যারা রয়েছেন কৃষকরা তাদেরকে সার কিনতে হবে। তার ফলে খাদ্য উৎপাদন ব্যয়ে এর একটা প্রতিফলন হবে। এর বাইরে কিন্তু আরেকটা, যেটা ব্যবসায়ীদের জন্য, কৃষকদের জন্য, প্রায় সকলের জন্য, যেটা বিদ্যুতের মূল্য ঘোষণা হয়েছে প্রতি বছর 4 বার অ্যাডজাস্ট হবে। এখন পর্যন্ত অ্যাডজাস্ট মানে আসলে বৃদ্ধি বোঝানো হয়। তাহলে এই বৃদ্ধিটা যখন হবে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, সুতরাং এটা হাউসহোল্ড পর্যায়ে বলি, উৎপাদন পর্যায়ে বলি, ম্যানুফ্যাকচারিং বলি, সকল পর্যায়ে এর একটা অভিঘাত রয়েছে। আবার জ্বালানি তেলের মূল্য এখন পর্যন্ত আমরা কমতে দেখিনি, কমার কথা, কিন্তু এখন পর্যন্ত আমরা বলছে বাজার ভিত্তিক করা হচ্ছে, কিন্তু বাজার ভিত্তিকের এখনো ইঙ্গিত পাচ্ছি না। তার মানে এটাও হয়তো প্রতি মাসে যদি অ্যাডজাস্ট হয়ে আরও বাড়ানোর একটা প্রবণতা থাকে, তাহলে সেটাও পরিবহন ব্যয় বাড়াবে, উৎপাদন ব্যয় বাড়াবে। সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়নি যে সরকার খুব সচেতনভাবে মূল্যস্ফীতি নিয়ে কাজ করছেন। সেই জায়গাটি কাজ করা দরকার। কিছুটা ইঙ্গিত রয়েছে, যেমন সরকার কিছুটা নিজের ব্যয় কমানোর জন্য, যেটা বলছেন যে আপনি যেটা বলছিলেন বাজেট ঘাটতি, কিছুটা কম টার্গেট সেট করা হয়েছে। 5% অফ দ্য জিডিপি সেট করা, এবার 4.6 করা হয়েছে, কিন্তু আদতে কিন্তু ঘাটতি আরও অনেক কম থাকে, সুতরাং 3.5-এর মতো থাকে। কিন্তু সুতরাং 4.6 ঠিক করাটাতে আমাদের ঘাটতি যে কমে যাবে বা কম বাজেট ব্যয় হবে এটা বলা যায় না। সব কিছু মিলে আমার কাছে মনে হয়নি যে সরকার মূল্যস্ফীতিকে সচেতনভাবে তার কার্যক্রমের ভিতরে সেটি নিয়েছেন, যতটা না বক্তৃতায় সেটা
উল্লেখ হয়েছে। জি, মোহাম্মদ আলী খোকন, আসলে বাজেটটি কিভাবে মূল্যায়ন করবেন, কতটা বিনিয়োগ বান্ধব হয়েছে? যদি বিনিয়োগ বান্ধব বলেন তা আমি বলবো আসলে এবারে বাজেটটা বিনিয়োগ বান্ধব নয়। বিনিয়োগ বান্ধব এই জন্য নয়, যেখানে আপনি ইকোনমিক জোনগুলিকে ঘোষণা দিলেন যে স্পেশাল ইকোনমিক জোনগুলিকে করা হলো, সেখানে ইন্ডাস্ট্রিগুলি করা হবে এবং বলা হলো যে কোনো প্রাইভেট ল্যান্ডে আর কোনো বিদ্যুৎ গ্যাসের কানেকশন দেওয়া হবে না। ব্যাঙ্কগুলিকে বলে দেওয়া হলো যে কোনো প্রাইভেট ল্যান্ডে কানেকশন দেওয়া হবে না। কিন্তু আপনি সেই বিনিয়োগ বান্ধব করার জন্য যে প্রাইভেট ইকোনমিক জোনগুলি করা হলো বা যে ইকোনমিক জোনগুলি করেছে সেগুলি কিন্তু এখনও প্রস্তুত না। সেখানে আপনি যদি বাইরে জমি রেজিস্ট্রি করতে যান, আপনার সেখানে ভ্যাট 4%। তার আপনি যদি ইকোনমিক জোনে জমি কিনেন সেখানে ভ্যাট 15%। ইকোনমিক জোন গতবার মেশিন আমদানি ছিল 0 ট্যারিফ, এবার সেটাকে 1% করা হলো। সেখানে পানির দাম, নিজস্ব কোনো তাদের পানি নেই, পানিটাকে আনতে হবে বিভিন্ন দূর দূরান্ত থেকে আনতে হবে, সেই পানির বিলও বেশি হবে। তো আপনি বিনিয়োগ বান্ধব করার জন্য আমরা জাস্ট একটা বিনিয়োগের জন্য আমরা একবার একটা সফর টিম গেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি উপদেষ্টা সহ আমরা উজবেকিস্তান। সেখানে গিয়ে দেখলাম বিনিয়োগ বান্ধব তারা যে স্পেশাল ইকোনমিক জোন করছে সেখানে পানির রেট হলো পার কিউসিক মিটার হলো 3 সেন্ট, গ্যাসের মূল্য 4 সেন্ট এবং বিদ্যুতের মূল্য 3 সেন্ট পার কিলোওয়াট, আর ওইখানে হলো পার সিএফটি হলো 4 সেন্ট। 10 বছরের জন্য ট্যাক্স ফ্রি। মেশিনারি যে আমদানি করলে সেখানে কিছু লাগবে না। সেখানে আপনাকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য যে উজবেকিস্তান থেকে আপ টু পোল্যান্ড পোর্ট পর্যন্ত ইউরোপের যে কোনো পোর্টে 21 দিন মাল পৌঁছে দেবে, সেখানে 50% সাবসিডি দিচ্ছে। তো ওইখানে তাদের জমি রেজিস্ট্রিতে কোনো ভ্যাট নেই। আপনি যদি আজকে ইন্ডিয়াতে যেটা টেক্সটাইল পার্ক করছে সেখানেও আপনার জমিতে কোনো রেজিস্ট্রি নেই, সেখানে উল্টারও জমিতে 50% সাবসিডি দেওয়া হচ্ছে, ডিউটি এক্সাম্পটেড করা হইতেছে। তাহলে আপনি কীভাবে বলবেন যে এটা বিনিয়োগ বান্ধব? একদিকে আপনি বলবেন প্রাইভেট জমিতে আপনি ইন্ডাস্ট্রি করতে পারবেন না, আবার অন্যদিকে আপনি বলবেন যে তোমরা বিনিয়োগ এখানে করো, এবং সেটা ইকোনমিক জোনগুলি সে প্রস্তুত না। ইকোনমিক জোন ইচ্ছা করলে কেউ জমি কিনতে পারবে না, এটা ভেরি ডিফিকাল্ট। আর ইকোনমিক জোন প্রাইভেট যেগুলি আছে সেগুলির মধ্যে রেন্টাল বেস, আবার রেন্টাল বেসে আপনি যে ইন্ডাস্ট্রি করবেন সেখানে ইন্ডাস্ট্রি করার পর ব্যাংক বলবে এই জমিতে আমি মর্গেজ নিব না, যেহেতু এটা রেন্টাল ল্যান্ড, আমি এটা ব্যাংকে মর্গেজ ইন্ডাস্ট্রি করবো। তাহলে আপনি আমাকে বলেন বিনিয়োগ বান্ধব কীভাবে এটা হলো? দ্বিতীয়ত কথা হলো, আমরা দীর্ঘদিন বলে আসছি, মোজাম ভাই জানে, আমরা ভারতের সাথে বাংলাদেশের একটা কম্প্যারিজন করে আমরা ওনাকে আমরা প্রজেকশন করছি যে আমাদের দেশের যারা ব্যুরোক্রেট আছে তারা ঘুরিয়ে ফিরে বলে এটা WTOর আইন, এটা IMF মানছে না। কিন্তু ভারত 2004 সালে তার গ্র্যাজুয়েশন লাভ করার পরে এখন পর্যন্ত তারা কিন্তু রোড ট্র্যাপের নামে একটি ট্যাক্স ডিউটি এক্সাম্পশন দিয়ে আসছে, ডিউটি ড্রব্যাক 2% দিয়ে আসছে। তারা বিভিন্ন জোনে ক্যাপিটাল ইনসেন্টিভ 40% দিচ্ছে, এবং ইভেন দো বিহার এবং তারা উড়িষ্যার মতো জায়গায় যেখানে ঘনবসতি, তারা ডিক্লেয়ার করছে এখানে যদি কেউ অ্যাপারেলস ইন্ডাস্ট্রি গার্মেন্টস করে সেখানে আগামী 5 বছরের জন্য 5,000 টাকা করে শ্রমিকদের স্যালারি 5 ইয়ার্সের জন্য নন রিফান্ডেবল, টাকা ফেরত দিতে হবে না। সেখানে গুজরাটে, মহারাষ্ট্রে এবং বিভিন্ন স্টেটের মধ্যে তারা কী করছে, বিদ্যুৎ বিল 12 টাকা, ঠিক আছে রেট, তুমি যদি এক্সপোর্ট ওরিয়েন্ট ইন্ডাস্ট্রি করে সেখানে 60 টাকা রিবেট দেওয়া হচ্ছে, তার অর্থ আপনার বিল থেকে 60 টাকা। রেট অফ ইন্টারেস্ট আপনি 12%, সেখান থেকে 60 টাকা আপনাকে রিবেট দেওয়া হচ্ছে, অটোমেটিক আপনার অ্যাকাউন্ট ডেবিট করতেছে। তারা কিন্তু ডাইরেক্ট দিচ্ছে, ইন্টারভেট দিচ্ছে। শুধু বিকল্প ব্যবস্থা না রেখে আপনি আমাদের বর্তমান বাংলাদেশের ইকোনমি ছিল একসময়, আমাদের অনেকেই হয়তো কথায় বলেন যে আগে আমাদের রিজার্ভ ছিল $10 বিলিয়ন, আমরা তো দেশ চলছে, এখন 10 বিলিয়ন আমরা চিন্তা করছি কেন? এটা কিন্তু ভুল বলছে, কারণ তখনকার আমার ঋণের পরিমাণ, আমার ক্যাশ ফ্লো আর আজকের ক্যাশ ফ্লো কিন্তু এক নয়। তখন আমার ইকোনমিক সাইজ ছিল $92 বিলিয়ন, সেটা আজকে $500 ট্রিলিয়ন গিয়ে পড়ছে। এই কথা যারা বলে, এখন আপনাকে যদি বর্তমান যে ইকোনমিক সাইজ, আমাদেরকে যে কোনো প্রকারে হোক 2028, 27, 28 সালে আমাদেরকে $100 বিলিয়ন রপ্তানি প্রস্তুত হবে। দিনের শেষে আপনি বিদ্যুৎ আনেন, গ্যাস আনেন, জ্বালানি আনেন, যাই কেউ আছেন, তার জন্য কিন্তু বৈদেশিক মুদ্রা দরকার। এখন বৈদেশিক মুদ্রা আনার দুইটা সেক্টর, একটা হলো আমাদের হলো যারা আমরা রপ্তানিমুখী ইন্ডাস্ট্রি, আর একটা হলো আমাদের রিমিটেন্স আয়। রিমিটেন্স আয় হয়তো আপনি সর্বোচ্চ 30 বিলিয়ন নেবেন, এর বেশি তো আপনি যাবে না। আপনি অ্যাভারেজে যদি আমরা জনশক্তি বাইরে ধরে না, সবাই যদি প্রপার চ্যানেল টাকা পাঠায়, আমি ধরে নিলাম $5 থেকে $6 বিলিয়ন বিভিন্ন পথে আসে, ঠিক আছে, আমি মেনে নিলাম এটা। আপনি ডলার দামটা আরও বাড়িয়ে দিলেন, ইনসেন্টিভ দিয়ে দিলেন, আপনি সর্বোচ্চ কত আসবে? $30 বিলিয়ন। আপনার এখন প্রতি মাসের মাধ্যমে কত, $6 থেকে $7 বিলিয়ন বোধ ইম্পোর্ট বিল লাগে, এত কিছু। এটা হলো 5 থেকে 6 বিলিয়ন লাগে। এটা হলো আপনার রেস্ট্রিকশন করার পরে, সিলিং করার পরে, যে আপনি এটা আনতে পারবেন না, ওইটা আনতে পারবেন না, ডলারের বেশি লাক্সারি এটা আনতে পারবেন না, সব কিছু সিলিং করার পরে 5-7 বিলিয়ন। অ্যাভারেজে আমাদের পার মান্থ জ্বালানির জন্য প্রতি বছর যে জ্বালানির যে অবস্থা, $10 বিলিয়ন খালি জ্বালানি আনতে আমাদের লাগবে। যে এখন যে 1000 MF CFD পার ডে আমাদের গ্যাস দরকার হয়, যে LNG,
সেই গ্যাস আনার জন্য বছরে আমাদের $10 বিলিয়ন শুধু গ্যাস আমদানি দরকার হবে। আজকে আমাদের নিজস্ব আহরণ থাকলে কিন্তু এই ডলারটা আমাদের লাগতে না। আমাদের নিজস্ব আহরণ ছিল আজ থেকে 15 বছর আগে 2755 MMCFD, সেটা আজকে নেমে 2000 MMCFD, কারণ সংস্কারের অভাবে নতুন কোনো কূপ আমরা 15 বছরের সন্ধান করিনি। এখন হয়তো বা চলছে কাজ, কিন্তু এর রেজাল্ট পাইতে আমাদের শিল্পে জ্বালানি শিল্পতে জ্বালানি এটা ভয়াবহ আকারে এই গত ঝড়ের পর থেকে এই কিছুদিন রিমেল গেল কিছুদিন আগে, রিমাল এই ঝড়ের পরে যে সংকেত, তারপর আমাদের 2টা FICRS ছিল, যেটা আসার পরে নিরাপদ জায়গায় রাখা হয়েছে, বলা হয়েছে আপাতত আপনারা গ্যাসের ডিস্টার্ব থাকবে, আমরা মেনে নিয়ে গেলাম যে হয়তো বা তা হবে। হঠাৎ কিছুদিন পরে শোনা গেল যে একটা FICRS-এর তলা লিক হওয়ার কারণে সেটাকে বাংলাদেশে সংস্কার জন্য সেটাকে আবার সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। তার অর্থ এটা আরও 1 থেকে 1.5 মাসের সময় লাগবে। আজকে গাজীপুরের দিকে তাকান আপনি, আজকে আপনি মাওনা শিল্প এলাকার দিকে তাকান, আজকে আপনি নারায়ণগঞ্জে তাকান, ফতুল্লার দিকে তাকান, 2500, রূপগঞ্জ, সাভার, আশুলিয়া, এই সমস্ত একটা আজকে ইন্ডাস্ট্রিয়াল অন্ধকার। সামনে একটা ঈদ, আমি জানি বায়াররা অনেক অর্ডার দিচ্ছে। আমার গার্মেন্টস আছে, টেক্সটাইল আছে, আমার গার্মেন্টসের অর্ডারে আমার বায়ার বলতেছে যে লোকাল কাপড় ফ্যাব্রিক্স থেকে সে চলে গেছে চায়নার ফ্যাব্রিক্স, বলতেছে না তোমাদের এই সময়ের মধ্যে তোমরা লিড টাইম কাভার দিতে পারবে না, এই গ্যাসের সমস্যা হইতে ততদিনে চায়না থেকে কাপড় নিয়ে আসবে। আজকে আমরা ভ্যালুডেশনটা বাড়াবো, ব্যাকওয়ার্ড শিল্প যদি সঠিক না হয় আপনি ভ্যালুডেশন কেমনে বাড়াবেন? আপনি আমাদের যে বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে একদিন সারা বিশ্বের মানুষ আমরাও বলতাম সেলাই শিল্প বলে, আমাদের এক প্রাক্তন মরহুম অর্থমন্ত্রী উপাস করে বলছিলেন, দর্জি বলেছিলেন আমাদেরকে। আজকে কিন্তু সেই শিল্প আজ দর্জি শিল্প নয়, এটার পেছনের সুতা, কাপড়, এটার ডাইং, ফিনিশিং, প্রিন্টিং, আমাদের ডেনিম, বাটন, জিপার, কার্টুন, পলি, সব কিছু আজকে আমাদের 70% যোগানদাতা কিন্তু বাংলাদেশ ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি। আজকে $47 বিলিয়ন মধ্যে $30 বিলিয়ন ব্যাকওয়ার্ড শিল্প। সেই শিল্পর যদি আজকে অন্ধকারে, গভীর অন্ধকারে নিমজ্জিত, আমরা আশঙ্কা করছি এই শিল্পটাকে নিয়ে। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, মোহাম্মদ আলী খোকন যেমনটি বলছিলেন, আসলে অনেক চ্যালেঞ্জ এবং হতাশার কথাও বলছিলেন। আপনাদের অবজারভেশন কি, আসলে বিনিয়োগ বান্ধব হয়েছে কিনা এই বাজেটটি? আসলে দেখুন, প্রথম কথা হলো যে এই সময় মানে যে ধরনের চ্যালেঞ্জ, তাতে সরকারের একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা যাতে অন্তত তাদের ব্যবসাগুলো ধরে রাখতে পারেন। মানে অনেক বেশি বিনিয়োগ হয়তো এই মুহূর্তে করার মতো অর্থনৈতিক পরিস্থিতি না, এবং যেহেতু এক ধরনের বিনিয়োগের অনিশ্চয়তা রয়েছে, সুতরাং বিনিয়োগকারীরা যে বড় আকার এক্সপ্যানশনে যাবে সেরকমও না, কিছু কিছু খাত বাদ দিলে। কিন্তু এই মুহূর্তে যেটা জরুরি সরকারের দিক থেকে, যে বিজনেসগুলো রয়েছে সেই বিজনেসগুলো যেন তার কার্যক্রমগুলো অব্যাহত রাখতে পারে, যে এগুলো যেন বন্ধ না হয়ে আবার যেন না হয়, আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন না হয়, মানে মানুষ কাজ হারাচ্ছে সেরকম যেন সিচুয়েশন না হয়, সেটা একটা বড় দিক। তো সেই জায়গা থেকে যদি আমরা যদি লক্ষ্য করি, তাহলে সেই অর্থে দুটোর কোনোটি হয়নি। যেমন একটা হচ্ছে এক্সপ্যানশনের জন্য, বিনিয়োগ বৃদ্ধির জন্য যে ধরনের প্রোগ্রেসিভ, সেটা যেমন হয়নি, আবার বিনিয়োগকারীদের বিনিয়োগ বা যারা উৎপাদনকারী রয়েছেন তাদের উৎপাদনকে ধরে রাখার জন্য যে অনেক রকমের সহায়তা রাখা বা অব্যাহত রাখা, আগের সুবিধাগুলো অব্যাহত রাখা, সেই জিনিসটি আসলে খুব বেশি হয়নি। যদিও কর কাঠামোতে খুব বড় পরিবর্তন আসেনি, তবে এর ভিতরে ছোটোখাটো দু একটি বিষয়, যেমন আমরা দেখছি কিছু কিছু অল্প দু একটি খাতে সরকার অভ্যন্তরীণ শিল্পকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু কিছু উদ্যোগ নিচ্ছেন। কৃষিভিত্তিক কিছু শিল্প রয়েছে, কিছু লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে কিছু কিছু উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। আবার বেশ কিছু জায়গায় দেখলাম যে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে আগে যেগুলোকে বিলাসবহুল পণ্য হিসেবে যেগুলোর উপর উচ্চ ডিউটি ছিল, সে ধরনের প্রচুর পণ্যের আসলে ডিউটি রিডিউস করা হয়েছে। তাতে করে আবার অভ্যন্তরীণ যারা উৎপাদক রয়েছেন তাদের অনেকের জন্য আবার নতুন করে আবার কিছুটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। আমি ঠিক জানি না যে কি মনে করে এক্ষুনি এটা তুলে দেওয়া, এর ফলে যেটা হবে যে যেমন একটা আছে যে দেশীয় যারা কাপড় উৎপাদককারী, তারা আবার এই যে আমদানিকৃত কাপড় বা গার্মেন্টস যেগুলো, সেগুলোর উপর ডিউটি কমিয়ে দেওয়ার ফলে ওগুলো এখন সহজলভ্য হবে। এখন তারা আবার অভ্যন্তরীণ যারা কাপড় উৎপাদক এবং যারা বিভিন্ন ধরনের পোশাক উৎপাদনকারী, তারা এই ক্ষেত্রে কিছুটা থ্রেট অ্যান্ড ফিল করছেন, সেটা এখানে আছে। আবার এই যেহেতু ডিউটি উইথড্র করা হয়েছে, ফলে ডলারের ব্যবহার আবার দেখা যাবে যে এখন সেই সমস্ত পারপাসে ডলারের ব্যবহার বেড়ে যাবে। এখন সমস্যাটা অন্য জায়গায়। দেখুন, একটা রাজনৈতিক সরকারের জন্য আপনি দীর্ঘদিন এরকমভাবে উচ্চ ডিউটি দিয়ে আমদানি যেমন বন্ধ রাখতে পারেন না, আপনি একটা সীমিত সময়ের জন্য এই কাজটা করতে পারেন। যেমন এই মুহূর্তে একটা অস্টেরিটি মেজারের দরকার আছে, সংকটকাল বলে আমাদের কিছুটা, সেটা বেসরকারি খাত সেটা মেনে নিতেও রাজি আছে।
কিন্তু প্রয়োজন হলো কত দিনের জন্য। এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু এটা চলছে। হ্যাঁ, এটা আপনি বেসরকারি খাতের উপর চাপটা বিগত প্রায় 1 থেকে 1.5 বছর থেকে দিয়ে আসছেন, কিন্তু আপনি সরকার তার নিজের দিকে তাকাচ্ছে কিনা, তার নিজের ব্যয়কে কমানোর উদ্যোগ নিচ্ছে কিনা, এবং বেসরকারি খাত ততক্ষণ পর্যন্ত মুখ বন্ধ রাখবে যতক্ষণ পর্যন্ত সে দেখবে যে সে সহ্য করতে পারে, এবং তখনই দেখবে যে না, সরকার নিজেও তার ব্যয় কমানোর উদ্যোগ নিচ্ছে। কিন্তু তা না হয়ে যদি দেখে যে তার বেসরকারি খাতের উপর দিয়ে সব চলছে, সরকারের ব্যয় কমছে না, তখন কিন্তু বেসরকারি খাত অধৈর্য হয়ে যাবে, কেননা তারও তো একটা সহ্য সীমা রয়েছে। সেই জায়গাটাতেই প্রশ্ন হচ্ছে যে সরকারি ব্যয় কিন্তু সেই অর্থে কমছে না। এখন সরকারি ব্যয় কমানোর ক্ষেত্রে প্রায়শই যুক্তি দেখ, সরকারি ব্যয় কমানোর ক্ষেত্রে এই রাজস্ব ব্যয় সবচেয়ে বড়, 2/3 রাজস্ব ব্যয়, সেখানে কমাবে কি? কিন্তু আমাদের কথা হচ্ছে সেখানেও প্রচুর আসলে কমানোর সুযোগ রয়েছে। সেখানে কমানোর ভিতরে আপনি দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে প্রশিক্ষণের ভাতা রয়েছে, প্রচুর পরিমাণে ভ্রমণের অর্থ রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে। এর মধ্যে সরকারি অফিসারদের সম্ভবত একটা মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে 2 বছর থেকে, যেটা আমাদের প্রস্তাবনা ছিল নিম্ন স্তরে যারা গ্রেড হিসেবে 12 নিচে যারা, তাদের হয়তো দেওয়া যেতে পারে, সকলের জন্য না। কিন্তু সকলের জন্য দিতে গিয়ে একটা বড় অর্থ সেখানে সরকার ব্যয় করে ফেলছে। সরকারি কর্মকর্তার জন্য গাড়ি কেনার একটা প্রস্তাবনা রয়েছে, সেই সমস্ত জায়গায় একটা বড় ব্যয়। এই যে জায়গাগুলোকে যদি আপনি ধরেন, তাহলে কিন্তু আপনি প্রচুর জায়গা পাবেন যেখান থেকে আপনি সঞ্চয় বাড়াতে পারেন, আপনি অর্থ সাশ্রয় করতে পারেন। ঠিক একইভাবে বিনিয়োগ প্রকল্পের নামে এমন অনেক ধরনের প্রকল্প রয়েছে যেটা এক্ষুনি না করলেও হয়, আরও কিছুদিন ওয়েট করা যেতে পারে না। এখনই ওই পরিমাণ অর্থ এখানে বিনিয়োগ করতে গিয়ে যেটা হচ্ছে যে আপনি ব্যাংক থেকে প্রচুর ঋণ নিচ্ছেন, নিয়ে আবার বেসরকারি খাত যখন ঋণ নিতে যাচ্ছে, সে আবার তখন তার স্বাভাবিক কর্মকাণ্ড চালানোর জন্য সে আবার ঋণ পাচ্ছে না। যেমন এক্ষুনি একটা বড় প্রকল্প এবার দেখলাম যে সারা দেশ জুড়ে সম্ভবত করা উপজেলা পর্যায়ে স্টেডিয়াম করার একটা প্রস্তাবনা আছে। আমি উদ্যোগটা ইতিবাচকভাবেই দেখি, কিন্তু আমি বলতে চাই যে এখনই এটা দরকার আছে কিনা, আমরা কি একটু অপেক্ষা করতে পারবো, ক্রমান্বয় করা উচিত, ফলে অথবা ক্রমান্বয় করবো এই ধরনের জায়গাগুলো। এরকম অনেক প্রকল্প আমাদের, এবার যেমন ইডিপি বিশ্লেষণ করছিলাম, এরকম অনেক প্রকল্প আমাদের কাছে মনে হয়েছে যেটা এক্ষুনি না করলেও হয়। কিন্তু এই দায়িত্বটা কিন্তু অর্থ মন্ত্রণালয় বা পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল মিনিস্ট্রিগুলোকে যে তোমরা তোমাদের প্রায়োরিটি ঠিক করো, কিন্তু কেউই আসলে তার জায়গা ছাড়তে চান না। সবাই তার পেট সবটুকু, আমারটুকু থাক, ওনারটা যেন করা হয়, আমারটুকু থাক ওনার, এই করতে গিয়ে হয়েছে কি প্রত্যেকেই তার ভিতরে প্রচুর এরকম ধরনের বিভিন্ন প্রকল্প রেখে দিয়েছে। যেমন এবার নতুন প্রকল্পের সংখ্যা গত বছরের চেয়ে বেশি, তাহলে আমি কিভাবে বুঝবো যে সরকার সাশ্রয়ী হতে চাচ্ছেন? সুতরাং সরকারের দিক থেকে মানে বেসরকারি খাত সরকারের সঙ্গে কোঅপারেশন ওই অতটুকুই করতে চাইবেন বা দেখতে চাইবেন, কেননা তার তো বিনিয়োগ, তার তোই সেটা দেখতে চাইবেন যতক্ষণ পর্যন্ত সরকারও মানে সহযোগীভাবে একইভাবে তার ব্যয়, তার সাশ্রয় বা তার এই জায়গায় টাইটেনিং করছেন সেটা। জি, আমরা একটু সরকারের আয়ের বিষয়টা আসতে চাই। এনবিআর 4,80,000 কোটি টাকার মতো, IMF-এরও কিছু চাপ আছে, কিছু ক্ষেত্রে কর ছাড় কিছুটা কমিয়ে আনা, মানে আপনাদের অবজারভেশন কি আসলে? আসলে আমি বলবো বাংলাদেশ বর্তমান যে ইকোনমিক সাইজের যে প্রেক্ষাপট আমি একটু আগে বলেছি, সেই জন্য 4,80,000 কোটি টাকা বা কর আমি বলবো বেশি বড় কর না। কিন্তু এই করের আয়টা আপনি 30 লক্ষ লোকের মধ্যে না 1 কোটি লোককে করের জালে আনেন, তাহলে এটা কোনো বড় ট্যাক্স না। আপনি 1 কোটি লোককে ট্যাক্সের আওতায় আনেন। বাংলাদেশে, সারা বাংলাদেশে 3 কোটি মানুষ হোল্ডিং ট্যাক্স দেয়। হোল্ডিং ট্যাক্স কে দেয়? যার বাড়ি আছে, সেই তো হোল্ডিং ট্যাক্স দিচ্ছে। তো হোল্ডিংটা যদি 3 কোটি লোক দেয়, সেই লোকগুলি হোল্ডিং ট্যাক্সের সাথে আপনি এনে ট্যাক্সের সাথে মানে 31 মার্জিং করান, 1 কোটি লোককে তারা আনেন, আস্তে আস্তে আপনি আনেন। আমরা বিগত 10 বছর যাবৎ বলে আসছি যে আপনি ট্যাক্সের কর্নেট বড় করেন। আজকে তারা বারবার আমাদের যখন মিটিং করতে যাই তখন তারা বলে যে বাংলাদেশের জিডিপি রেশিও ট্যাক্সের সাথে, ইনকাম ট্যাক্সের সাথে অত্যন্ত নিম্ন, আমরা পাকিস্তানের নিচে থাকবো যতদিন পর্যন্ত এনবিআর তার নতুন সোর্স না আনবে, করজালে নতুন লোকে না আনবে, ততদিন পর্যন্ত আমাদের রেশিও তো বাড়বে না। রেশিও বাড়ার জন্য উদ্যোগ যে দিচ্ছে তার বাড়িতে বারবার যাচ্ছে। 3বার রেট, একবার কাস্টম, একবার ভ্যাট, একবার ইনকাম ট্যাক্স। একটা ফাইল দেখে যায়, আবার 5 বছর ওর বাড়ি থেকে আবার 3 বছর পর ওই ফাইলটাকে আবার আরেক এই কমিশনে ফাইনাল করে, আরেক কমিশনে যে আবার রিওপেন করে। আপনারা কেন করে চলে বাড়াচ্ছেন? আজকে উপজেলা পর্যায়ে আপনি যদি যান, আমি উপজেলা পর্যায়ে, আমি গ্রামের সাথে আমি টাচ আছি, গ্রামের 10টা-15টা একটা উপজেলা হেডকোয়ার্টার কিন্তু ব্রাঞ্চ আছে, আমি গ্রামের বাজার বাদই দিলাম। সে সমস্ত ব্রাঞ্চগুলিতে যদি আপনি দেখেন ডিপোজিটের পরিমাণ নিচে 10,000 কোটি টাকা, উপরে তো 40-50,000 কোটি টাকা ডিপোজিট আছে, একে মিনিমাম 10,000-5,000 কোটি টাকা। দেশের অর্থনীতি অনেক সমৃদ্ধ। আমি আজকে আমার মা আসছে গ্রাম থেকে, এখন যে দিনে খেটে খায়, আমাদের দেশ হলো সয়াবিন এবং ধানের দেশ,
সেখানে নাকি 1800 টাকা একজন মিনিমাম একটা শ্রমের মূল্য, 1800 টাকা যে সারাদিন কাজ করে, 1800 টাকা শ্রমের মূল্য, এবং তাকে অ্যাডভান্স দিয়ে আবার কাজ করাতে হয়, বুঝছেন? তাহলে আমি বলবো গ্রামীণ অর্থনীতি খারাপ না, ভালো আছে। মাননীয় প্রধানমন্ত্রী যোগাযোগ ব্যবস্থা এবং দেশের অর্থনীতি ইকোনমিকে গ্রাম পর্যায়ে নিয়ে গেছে, এটা কিন্তু অস্বীকার কোনো উপায় নেই। কোভিডকালীন সময় দেশের যেভাবে মানুষকে, আজকে দেখেন, আমি এইবার নির্বাচন করতে গিয়েছিলাম, আমি প্রত্যেকটা নির্বাচনী এলাকায় যাই, আমার এলাকার মানুষের নির্বাচনের সময় আমি এলাকাতে নির্বাচনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকি। সেখানে দেখা গেছে, আমি হিসাব করে দেখলাম একজন চেয়ারম্যানের আন্ডারে 12 থেকে 14,000 লোক বিভিন্ন ভাতা পায়। কি ভাতা পায়? দুস্থ ভাতা, বিধবা ভাতা, জেলে ভাতা, 40 দিনের কর্মসূচি, এছাড়া মুক্তিযোদ্ধা ভাতা, অনেক ধরনের ভাতা, এই বয়স্ক ভাতা সহ 12,000 লোক একটা ইউনিয়নে কিন্তু ভাই। সেই পরিবারের যদি 3 জন সদস্য যদি এর যদি সুফল ভোগ করে, তাহলে যদি 12,000 লোক হয়, তাহলে 36,000 ইউনিয়নের লোক ভোগ করছে। আপনি অর্থনীতিকে ছোটভাবে দেখবেন কেন? আমরা বলবো বাংলাদেশে ট্যাক্স, পুরা বাজেটের টাকা 7 লক্ষ টাকা ট্যাক্স ওঠা সম্ভব, যদি আমরা পারছি না। কেন পারছেন? আমাদের এনবিআর সদিচ্ছার অভাব। এনবিআর ঢাকা শহরের বাইরে তারা যেতে চাচ্ছে না, উপজেলা লেভেলে তারা ট্যাক্সের অফিসগুলি করা হোক, এই ট্যাক্সের নতুন লোকে করে জানা চান। আর মানুষ এই ট্যাক্সের ভিতর থেকে বেরিয়ে আমরা আনতে চাই। আজকে যিনি নতুনভাবে ট্যাক্সে আসবে, সে আগামীকাল দেখবে আজকে আমি যদি একটা ফাইল করি, কালকে আমার বাড়িতে ভ্যাট আসবে, পরশু দিন কাস্টম আসবে, ওই দিন জরিমানা হবে, পরের দিন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করবে। মানুষ কিন্তু আতঙ্কে আছে। আপনি ট্যাক্সকে আতঙ্কের মধ্যে রাখা উচিত নয়। আজকে বিভিন্ন দেশগুলো দেখেন, সেখানে অনলাইন। কেন আমরা অটোমেশনে যাচ্ছি না? কেন আমরা সেলফ অ্যাসেসমেন্ট করতেছি না? কোনো ফাইল যদি সেলফ অ্যাসেসমেন্ট আপনার সন্দেহ হয়, সেখানে আপনি ফাইলটাকে ওপেন করেন। আমরা কেন অটোমেশনে যাচ্ছি না? অটোমেশন এই জন্য যাচ্ছি না, তাহলে এই দেশের দুর্নীতিপ্রাপ্ত যে সমস্ত অফিসাররা আছে, তাদের আয়ের পথটা বন্ধ হয়ে যাবে। তাদের আয়ের পথ বন্ধ হয়ে যাবে, কথা নির্দ্বিধায় বলা যাবে। আমি জানি কথা বলার পরে আমার বিপক্ষে অনেক লোক দাঁড়াবেন, কথা বলবেন, এবং কালকে আমার ফাইল নিয়ে টান দিবেন। কিন্তু এই কথা নির্দ্বিধায় আমাকে বলতে হবে, জাতির স্বার্থে আমাকে বলতে হবে, আমার সেক্টরের স্বার্থে। মানুষ আজকে আতঙ্কের কারণে ট্যাক্সের কাছে যায় না, যে আমি যদি আজকে ট্যাক্সের কাছে, কালকে আমার আরেকটা, আমার বিরুদ্ধে আরেকটা হবে, পরশুদিন আরেকটা আমার কাছে আসবে। এই আতঙ্কে থেকে বের হইতে হলে আপনাকে অটোমেশনে যেতেই হবে। আজকে অটোমেশনে কেন যাচ্ছে না? যাচ্ছে না আজকে অসাধু অফিসে। আমি বলবো, আমি ঢালাওভাবে সবাইকে খারাপ বলবো না, যারা খারাপ তারা সবার কাছেই খারাপ, এবং তারা অনেক কোটি কোটি টাকার মালিক। এদেশে তারা সবচেয়ে টাকার মালিক। আমরা সম্প্রতিকারের চেয়ে অন্য আলোচনায় যেতে চাই না। কোনো রোগ যদি এরকমভাবে ধরা পড়ে, দেখা যায় তার কাছে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি, তার কাছে হাজার হাজার বিঘা জমি পাওয়া যায়। তো এগুলি তো এইভাবে হয় নাই, একদিনে তো হয় নাই। সুতরাং এটাকে আমরা লালন করতে করতে এই অবস্থা। আমরা মনে করি এখান থেকে ব্যবসায়ীদের থেকে আতঙ্ক যেন দূর করতে হবে। ব্যবসায়ীদের সাথে এনবিআর এর বন্ধুত্ব সম্পর্ক হবে, সম্পর্ক ভালো থাকতে হবে। আপনি আমার অফিসে গিয়ে কম্পিউটারটা নিয়ে কাঁধে করে রওনা করবেন, এই আন থেকে বেরিয়ে আসতে হবে। জি, বুঝতে পেরেছি। ডক্টর খন্দকার গোলাম মজিম, আপনিও বলছিলেন এর আগে কর ফাঁকি, আনডিসক্লোজ মানি, মানে এই জায়গাগুলো থেকে, মানে সেখানে আসলে মোহাম্মদ আলী খোকন যেমন কিছু অভিযোগের কথাই বললেন, মানে এটি সমস্যা নাকি আর কোনো সদিচ্ছার অভাব আছে? না, এখানে সদিচ্ছা ওগুলো অনেক সেকেন্ডারি ইস্যু। প্রথম কথা হচ্ছে যে আমরা নিজেরাও গবেষণা করে 2021 সালের একটা গবেষণা করে আমরা দেখেছিলাম যে ওই সময় মনে হয় 2,20,000 কোটি টাকা এনবিআর এর রাজস্ব আদায় ছিল। আমাদের গবেষণার দিকে প্রায় সম পরিমাণ রাজস্ব অনাদায়ী আছে, আদায়যোগ্য, যেটা যে এক্ষুনি কথায় আসলো যে 7,20,000 কোটি টাকা রাজস্ব খুঁজছে। আমি হয়তো অত বড় নাম্বার বলছি না, কিন্তু গবেষণা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কর জাল না বাড়ানোর কারণে, কর এড়িয়ে যাওয়ার কারণে, কর ফাঁকির কারণে, বিভিন্ন কারণেই এই করগুলো আদায় হচ্ছে না। এবং এরা কোথায়? এরা সারা দেশব্যাপী আছে। যেমন আমরা 2018 সালে একটা গবেষণার কথা আপনাদের এখানে হয়তো আগে বলেছি, সেটা হলো দেশে 1 কোটি টাকা আয় করেন এরকম প্রায় 67% মানুষ যারা কর জালের বাইরে। তাহলে তো আপনি এদেরকে আপনি আনলেই তো আপনার কর আহরণ বৃদ্ধি পায়। এটা কি মানে বৈধ আয়? না, বৈধ অবৈধের বিষয় না, তিনি আয় করেন, দেশের ভিতরে তার আয় রয়েছে যেটা করযোগ্য আয়। সুতরাং সেই জায়গাটাতে তো আপনি তাকে কর আওতায় নিয়ে আসবেন। এখন একটা যুক্তি দেখানো হয়, এই ধরনের লোকজন তো একটা জায়গায় না, সুতরাং ওই ধরনের একটা বা দুইটা লোককে আমাকে করতে গেলে, একটা অফিস করলে আমার খরচ পোষাবে না। কিন্তু এটা একেবারেই এখন অমূলক ধারণা, যেটা আসলে আসছে এখন গ্রামের বলি বা একেবারে গ্রামের একটা হাটে যদি বলি বা ইতে বলি, সেখানে যে পরিমাণ ওই যে ব্যাংকের শাখার কথা বলা হলো, যে পরিমাণ বিভিন্ন ডিলারশিপ আছে সেখানে, যেগুলো তাতে সহজেই বোঝা যায় যে গ্রামীণ মানুষের কাছে যথেষ্ট সম্পদ রয়েছে, এবং কৃষি থেকেও যে পরিমাণ এখন আয় আসছে সেটাও যথেষ্ট ভালো আয়।
সুতরাং সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে এখন উপজেলা পর্যায় পর্যন্ত আসলে রাজস্ব আহরণের কাঠামো তৈরি করা দরকার। এখন সেটার জন্যই বলা হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, যদি অফিস না করতে পারেন তাহলে অনলাইন ভিত্তিক সিস্টেমে যান। তাহলে অনলাইন ভিত্তিক সিস্টেম কেন আমাদের এখানে আগাচ্ছে না? কি সমস্যা, কি প্রতিবন্ধকতা? অনেক সাম্প্রতিক সময় অনেক প্রজেক্ট দেখেছি। এক সময় টেন্ডার, কিন্তু টেন্ডার বাক্স চিনতে হইতো, গুলি হইতো। অনলাইন করার পর এখন আর শুনেন কোনো টেন্ডার বাক্সে চিনতে হয়েছে? হয় না। এটাকে ওপেন, তা এটা কেন হচ্ছে না? আজকে টেন্ডার বাক্স নিয়ে একসময় আমরা শুনতাম এখানে গোলাগুলি, মারামারি হয়েছে, টেন্ডার বাক্সে চিনতে হয়েছে। আজকে টেন্ডার বাক্স নামের এই শব্দটাই হারিয়ে গেছে, ইতিহাস থেকে হারিয়ে গেছে। টেন্ডার বাক্স নামে আগামী আমার প্রজন্ম, আমার সন্তানরা টেন্ডার বাক্স কি এটা তার প্রশ্ন করবে, এটা কি, এটা জাদুঘরে রাখতে হবে, নিয়ে দেখাইতে হবে এক সময় এটার মধ্যে টেন্ডার ড্রপ করে জাদুঘরে রাখতে হবে। আপনি কেন অটোমেশন সিস্টেম চালু করতে? মানে সেটাই একটু জানতে, মানে অনেকগুলো প্রজেক্টই তো আমরা দেখেছি, যে দেখি যে এক একটা প্রজেক্ট হয়, একটা সময় পরে প্রজেক্টটা বন্ধ হয়, কিন্তু পুরোপুরি অটোমেশন বলতে আমরা যেটা বুঝি সেই পুরো সাপোর্টটা আসলে অনেক ক্ষেত্রে মানে এই দায়িত্বটা তো, মানে এটা টেকনিক্যাল হয়তো অনেক ধরনের ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু দায়িত্বটা তো এনবিআর এর, এবং এনবিআর এর দিক থেকে আসলে সেই উদ্যোগগুলো যথাযথভাবে এখনো ব্যাপক ভিত্তিক আমরা এখনো উদ্যোগ দেখছি না। এবং যদিও আমরা দেখতে পাচ্ছি যে সরকারের যে বিভিন্ন লেনদেনগুলো, যেটাকে আইবাস প্লাস প্লাস বলা হয় মনে হয়, যে ধরনের সিস্টেমের অধীনে সরকারের লেনদেনগুলো এখন তারা একটা ইন্টিগ্রেটেড ওয়েতে তারা নিয়ে এসছে, এবং সেখান থেকে তারা যথেষ্টভাবে এটা ট্রেস ট্র্যাক করতে পারে। কিন্তু একইভাবে এই ধরনের সিস্টেমগুলো কেন সারা দেশব্যাপী যারা সরকারের বাইরে রয়েছে তারা কেন এই কাঠামোর ভিতরে আসবেন না এখনো, সেটা মোটেই আসলে গ্রহণযোগ্য না। এবং সে কারণেই সন্দেহ রয়েছে, আসলেও এটা সন্দেহ যে আদতে তাদের আগ্রহ রয়েছে কিনা, নাকি ফেস টু ফেসকেই তারা বেশি সবসময় পছন্দ করেন। এটা অনলাইন হলে তারা সেই ফেস টু ফেসটা না হলে তারা অন্য রকমের যে সুবিধা প্রত্যাশা করেন সেই সুবিধা পাবেন না বলেই কি তারা এই জিনিসগুলোকে স্রোত আগাচ্ছেন কিনা। তো সুতরাং এই জায়গাটাতে সরকারের আরও জোরালো অবস্থান নেওয়া দরকার। একটা আমি এক্ষেত্রে একটা যেটা জরুরি দরকার সেটা হচ্ছে সারা দেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমগুলোকে কীভাবে ইন্টিগ্রেশনে নিয়ে যাওয়া যায়, এটা জরুরি, এই প্রক্রিয়ারই অংশ হতে পারে। সেটা হলো তাহলে আপনি কর ফাঁকি, কর এড়ানো বা লেনদেন এড়ানো বা অবৈধ লেনদেন বা আনডিসক্লোজ ইনকাম, এগুলো সবই আসলে ওই তখন আপনার ইন্টিগ্রেশন সিস্টেমের ভিতরে চলে আসবে। ভারতের কথা আমরা প্রায়ই উদাহরণ দেই, ভারতের আধার কার্ডের উদাহরণ দিই আমরা। এই আধার কার্ডের মাধ্যমে আপনি যে কোনো ধরনের ট্রানজ্যাকশন করলেই সেটা রিপোর্টেড হয়, এবং সেটা আপনার ফাইল যখন আপনি ট্যাক্স ফাইল যখন জমা দিবেন, আপনার অ্যানুয়াল ট্যাক্স ফাইল জমা দিবেন, তখন অটোমেটিক তার এনবিআর চাইলে বা ওদের দেশের কর অথরিটি চাইলে টিপ দিলে সাথে সাথে সে মিলিয়ে দেখে নিতে পারে যে হ্যাঁ যা রিপোর্ট করেছে তার সাথে তার এখানে যা দেওয়ার রিপোর্ট এবং যা ট্রানজ্যাকশন সেটা মিল আছে কিনা। সুতরাং ওরকম একটা সিস্টেমে আমাদের আসলে যেতে হবে। আমরা কিছু কিছু ইঙ্গিত পাই, এনবিআর কিছু কিছু উদ্যোগ রয়েছে, খুব ছোট ছোট ইঙ্গিত রয়েছে এগুলো ইন্টিগ্রেশনের। যেমন দেখবেন এনবিআর উৎসাহিত করছে যে ব্যাংকিং চ্যানেলে যাতে ট্রানজ্যাকশন করা হয় তাহলে কর রেয়াতের সুবিধা দেওয়া হবে। এবারও মনে হয় করা হয়েছে যে 2% কর রেয়াত সুবিধা হবে যদি ব্যাংকিং চ্যানেলে ট্রানজ্যাকশন করা হয়। এর আগের বার করা হয়েছিল বাড়ি ভাড়া যদি ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয় তাহলে তাদেরকে সুবিধা দেওয়া হবে, এরকম মনে হয় বেশ কিছু জিনিস করা হয়। কিন্তু এরকম ছোট্ট এই ধরনের দিয়ে আসলে আমি সুবিধা পাবো না, আমাকে খুব বড় আকারে উদ্যোগ নেবার দরকার আছে যাতে আমি সমস্ত সিস্টেমগুলোকে গ্র্যাজুয়ালি একটা নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসতে পারি। মোহাম্মদ আলী খোকন, মানে একটি বিষয় একটু জানতে চাচ্ছি যে বেশ বাজেটের আগে পরে বেশ আলোচনা হচ্ছে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ নিয়ে। তো বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বলা হয়েছে, এনবিআর চেয়ারম্যান বলেছেন যে এটি ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এই সুযোগ দেওয়া হয়েছে। আসলে আপনাদের বক্তব্য কি? আমরা কখনই কালো টাকার পক্ষে কথা বলিনি। আমরা কালো টাকার পক্ষে এই জন্য কথা বলিনি যেহেতু আমি বৈধভাবে আয় করে আমার ট্যাক্স 30%, আর যিনি অবৈধভাবে অর্জন করবেন তার ট্যাক্স হইব 15%। এটা হলো একেবারে আনইভেন কম্পিটিশন। তাহলে মানুষ, আমরা যারা ব্যবসা করছি, আমি সারা বছর ব্যাংকে ঋণ পরিশোধ করার পর বিপদে পড়লে ব্যাংক আমাকে 1 টাকা মকুফ করে বলে আপনি খেলাপিও নাই, কেন মকুফ করবো? তো যিনি নিয়মিত ঋণ দিবে তার কোনো মকুফ নেই, আর যিনি ঋণ কোনোদিন দেন নাই তার পুরোটাই মকুফ। তার 3টা কিস্তি দেওয়ার পর তো খেলাপি, বাকি সারা জীবনে সকল কিস্তি তার মকুফ। তাহলে এই কারণে আজকে কিন্তু আপনারা বলতেছেন যে ব্যবসায়ীরা ব্যবসা থেকে চলে যাচ্ছে, অমুক ব্যবসায়ী দেশের বাইরে চলে যাচ্ছে, কেন যাবে না? আগামী দিন তো এই মানুষ ব্যবসা করবে না। আমরা বলবো এই কালো টাকা চিৎকার করে আমরা আজকে ফ্ল্যাটের দাম 2000 টাকা, ফ্ল্যাটের দাম কি আজকে 3000 টাকা, ফ্ল্যাটের দাম আজকে 30,000 টাকা আমরা বানাইছি। আজকে আপনার মতো যারা গণমাধ্যম কর্মী তারা একটা ফ্ল্যাট কিনতে পারবেন?
আজকে কলকাতা শহরে যান, আপনি দেখেন 30 লক্ষ টাকা ফ্ল্যাট পাবেন। বাংলাদেশে 30 লক্ষ ফ্ল্যাট কিনতে হলে আপনাকে যাইতে হবে ওই মানিকগঞ্জ যেতে হবে, 30 লক্ষ কোনো ফ্ল্যাট নাই। আপনাকে আজকে এই কালো টাকা আজকে এই সেক্টরে ঢুকে আজকে 10,000 টাকার জিনিস 30,000 টাকা হয়েছে, 30,000 60,000 45,000 টাকায় গুলশানে ফ্ল্যাট বিক্রি হচ্ছে, কমার্শিয়াল স্পেস বিক্রি হচ্ছে 60,000 টাকা। এরা কারা কিনে? এগুলি কারা কিনছে? আপনি এগুলি দেখেন ভালো করে, এগুলি সব কালো টাকা। কোনো ব্যবসায়ী কোনোদিন 45,000 টাকা ফ্ল্যাট কিনবে না, এত টাকা বিনিয়োগ করে সে যাবে না, এটা কোনোদিন সম্ভব না। এটা কোনোদিন এই বিনিয়োগ ফেরত আসবে না। যাদের টাকা রাখার কোনো জায়গা নাই, অবস্থান নাই, ব্যাংকে রাখতে পারে না, তারাই এখানে বিনিয়োগ করতেছে। আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমি বলবো কালো টাকা পরিশোধ করার জন্য 2001 সাল থেকে 6 সাল 8 না 9 সাল পর্যন্ত আইনটা ছিল। এর মধ্যে 96-এ শুরু হয়েছিল। 19 কি ছিল? 19 যদি কোনো আপনার অপদৃশ্য টাকা বা আনডিসক্লোজ মানি যদি আপনি শিল্পে বিনিয়োগ করেন, সেটা পেইড অফ ক্যাপিটাল, এবং 2 বছরের মধ্যে আপনি যদি উৎপাদনে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে সেই বিনিয়োগটাকে আর কোনো প্রশ্ন করা হবে না। তখন 19 অনেক শিল্প হয়েছিল, অনেকে পেইড অফ ক্যাপিটাল বাড়ছিল, সেটা একটা দিক ছিল। তখন দিক ছিল কি ইন্ডাস্ট্রিজ, মানুষের কর্মসংস্থান এসেছে, ইকোনমিতে গ্রোথ বাড়ছে, ইনভেস্টমেন্ট বাড়ছে, মানুষের বিনিয়োগ বাড়ছে। এখন আপনি যদি স্টেট কালো টাকার কোন খাতে বিনিয়োগ করবেন? আমরা তো শেয়ার বাজারে কালো টাকা দিয়েছিলাম, শেয়ার বাজারে কোনো উন্নতি হয়েছে? আমরা দিয়েছিলাম আজকে আমরা কি জানি বলে ফ্ল্যাট অ্যান্ড বাড়িতে, আজকে কি করছি যে মধ্যবিত্তের নাগালের বাইরে আমরা ফ্ল্যাটের দাম নিয়ে গেছি কালো টাকা, সেখানে আমরা ঢুকেতে গিয়ে। আমি কারোর নাম উল্লেখ করে বললাম না। এগুলির মালিক কারা? এগুলি দেখবেন বাংলাদেশের কতিপয় অফিসার আছে যারা সরকারি, এদের শালা সম্বন্ধী শ্বশুরবাড়ির লোকরা অনেক ধনী। এরা এত ধনী যে এদের নামে ফ্ল্যাটগুলি বেনামে কেনা হয়। আমরা সম্প্রতিকালে টেলিভিশনে অনেক নিউজ পেপার থেকে আসছে যে এই ফ্ল্যাটগুলি কারা কিনছে। আমি বলবো কোনোভাবেই আমি এটার পক্ষে নই। জি, আমি এটার পক্ষে নই কোনোভাবেই। কোনো খাত যদি দিতে হয় বিনিয়োগ সেক্টরে দিতে হবে, যে কালো টাকা বলা যাবে না। কালো টাকা মানে চুরির টাকা, সোজা কথা। আমার টাকা আমি ট্যাক্স, যদি ব্যবসায়িক টাকা আমার আনডিসকো, আমি সরকার অপদর্শিত অর্থই বলছে। হ্যাঁ, এই কালো টাকা শব্দটা আমি মনে করবো এটা অভিধানে থাকা উচিত না। কালো টাকা মানে ডাকাতির টাকা, চুরির টাকা, লুণ্ঠনের টাকা। সুতরাং এই টাকাকে আপনি কোনোদিন কালো টাকা বলে আমি কোনো সমর্থন করি না। ডক্টর খন্দকার গোলাম মজিব, আনুষ্ঠানিকভাবে আপনারা সিপিডির পক্ষ থেকেও এটার বিরোধিতা করেছেন। তো আজকে রিহাবের একটি সংবাদ সম্মেলন ছিল বাজেট উত্তর, সেখানে তারা বলেছে যে মানে এই অপ্রদর্শিত অর্থ মূলধারায় নিয়ে আসার জন্য এটি কাজে লাগবে, অর্থনীতিতে নিয়ে আসার জন্য। আপনার কাছে কি মনে হয় কতটা কাজে লাগবে, অতীতে কতটা কাজে এসেছে? আসলে মানে রিহাবের পক্ষ থেকে প্রায় এই কথাগুলো বলা হয়ে থাকে যে কালো টাকা এই সুবিধাটি দেওয়ার, মানে আমি শুধু রিহাবের যুক্তি বলছি না, কালো টাকা সাদা করার এই যুক্তির মাধ্যমে কতটুকু পরিমাণ এই পর্যন্ত সাদা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। খুব বড় পরিমাণে এখন পর্যন্ত সাদা হয়নি, এবং তার একটা বড় কারণ হলো যে কালো টাকা কালো রাখলে তো কারো সমস্যা নেই, কেননা সরকারের হাতে এমন কোনো ইনস্ট্রুমেন্ট নেই যেটা দিয়ে সরকার ধরতে পারে যে এটা আসলে কালো টাকা। তাহলে যিনি কালো টাকার মালিক তার কোনোই ধরনেরই আগ্রহ নেই এটাকে সাদা করার, যদি না তার কোনো লিগ্যাল কোনো কারণে এটা সাদা না করার দরকার পড়ে। তো সেজন্য তিনি কালোই রাখতেই পছন্দ করেন। সুতরাং আপনি যতই তাকে ইনসেন্টিভ দেন, তার এটার মধ্যে সে কোনো ধরনেরই প্রণোদনা বোধ করেন না, কেননা তার ওই ঝুঁকিটা আছে। সাদা করতে গেলেই তাকে এটা অন্য যে কোনো ধরনের সংস্থার কাছে প্রশ্নের সম্মুখীন হবার আশঙ্কা রয়েছে। যদিও বলা হয়েছে যে অন্য কোনো সংস্থা প্রশ্ন করতে পারবে না, কিন্তু এটা যদি যে কোনো ধরনের অপরাধজনিত আয় থেকে এসে থাকে, যেটা যে একটু আগে কথা প্রসঙ্গে আসলো, সেটা তো আর আপনি প্রশ্নের বাইরে রাখতে পারবেন না। সুতরাং সেই সমস্ত দিক বিবেচনা করে কালো টাকা যারা করেছে তারা কালো রাখতেই তারা পছন্দ করেন, তাদের আসলে সাদা রাখবার কোনো যুক্তি নেই এখানে, তারা সাদা করতে চান না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হলো সরকার কোনোভাবে এই কালো টাকা ধরতেও পারছেন না, কেননা ওই ধরনের কোনো ইনস্ট্রুমেন্টে সরকার যাননি। সেটা হচ্ছে এখানে একটা বিষয়। রিহাবের এই ধরনের যুক্তিগুলো আমরা আগেও দেখেছি, সবসময় তারা এই কালো টাকাকে সাদা করার যুক্তি দিয়ে থাকেন এই ব্যবসার জন্য। আমি এই যুক্তিটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি। এই যে অতিমাত্রায় কালো টাকা এই সেক্টরে আসার কারণে, মানে নাগালের বাইরে যে ফ্ল্যাটের মূল্য উঠে যাওয়া, এটার জন্য কিন্তু এই টাকাও কোনো কোনো ক্ষেত্রে অংশ তো দায়ী। সুতরাং সেই জায়গাটা থেকেও আমাদের আসলে বিবেচনা দরকার রয়েছে যে আমরা এই ধরনের টাকাকে কেন উৎসাহিত করব। এবং তার থেকে বড় কথা হলো, আপনি যখনই এই ধরনের একটা প্রক্রিয়াকে উৎসাহিত রাখেন, তখন মানুষজনের ভিতরে একটা প্রবণতাই থাকে যে তিনি তার টাকাটা কালোই রাখবেন, এবং তিনি আর তখন বৈধভাবে ট্যাক্স দেবার আগ্রহটাও তার তখন কমে যায়।
সুতরাং সেই জায়গাগুলোকে আপনার এখানে নজরে রাখার বিষয় রয়েছে যে আপনি একদিকে সৎ করদাতাকে তো নিরুৎসাহিত করছেনই, আবার যিনি কিনা কর দেবার যোগ্য বা যাকে কিনা কর দেবার জন্য আপনি বাধ্য করতে চান, তিনিও এই ধরনের সুবিধা থাকার কারণে তিনিও আসলে আর সৎ করদাতার খাতার নাম লিখতে চান না, তিনি ওইভাবেই টাকাটি রেখে দিতে চান দেশে, অথবা দেশের বাইরে তিনি পাচার করে দিতে চান। আমরা কোনোভাবেই এই ধরনের উদ্যোগকে সমর্থন করি না। আমরা মনে করি যে সরকার প্রধান হিসেবে তার মাননীয় প্রধানমন্ত্রীর এই জায়গা থেকে তার অবস্থান পরিবর্তন করা দরকার, এবং তারা ইলেকশন ম্যানিফেস্টোতে যে ধরনের অঙ্গীকার করেছেন যে তারা এ ধরনের দুর্নীতিমুক্ত এবং যে ধরনের অপরাধমূলক যে কোনো ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে, আমরা মনে করি যে তার এই ধরনের একটা ঘোষণা সেটা তাদের ইলেকশন ম্যানিফেস্টোর বিরোধী। আমরা মনে করি যে সরকার প্রধান হিসেবে আগামীতে যখন বাজেট নিয়ে আলোচনা হবে তারা এই জায়গাগুলোতে তারা ছাড় দেবেন না, এবং তারা এই জায়গা থেকে সরে আসবেন। এবং ভবিষ্যতে আরও যেটা দরকার, দেশে যাতে আর কালো টাকা সৃষ্টি না হয় সেই প্রক্রিয়াটা শুরু করা দরকার। কালো টাকা মানে এমনভাবে মানে তৈরি হচ্ছে যে আমরা তো নিজেরা অবাক হয়ে যাই যে দেশে কি মানে এক একজনের হাতেই যে পরিমাণ অর্থ দেখি, এই অর্থ কিভাবে তৈরি হয় এই দেশের ভিতরে, কোন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। সেখান থেকে প্রশ্ন ওঠে যে এই প্রক্রিয়াটা বন্ধ করবে কে? এটা তো একটা দানবের মতো হয়ে যাচ্ছে, এই দানবটাকে রুখবে কে? সুতরাং সেই প্রক্রিয়াটা শুরু হওয়া দরকার, দেশে যাতে কালো টাকা তৈরির প্রক্রিয়াগুলোকে যাতে আস্তে 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 কমিয়ে আনা যায়, আইনগত প্রক্রিয়ায় কিভাবে এটাকে হ্রাস করা যায়, কিভাবে মানে কালো টাকা ধরা যায়, কিভাবে আইডেন্টিফাই করা যায়, ট্রেস করা যায়, ট্র্যাক করা যায়, সেই দিকে যাওয়া। এবং সেই জন্যই বলছিলাম যে এক ধরনের ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেমে যখন আপনি গ্রাজুয়ালি যাবেন, তখন যে কোনো ধরনের দেশের ভিতরে যে কোনো ব্যক্তি, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ধরনের লেনদেনই করুন, আপনার সেটি ট্রেস থাকবে, সেটি ট্র্যাক থাকবে, এবং সেটির মাধ্যমে আপনি তাকে আইডেন্টিফাই করতে পারবেন। সেটা বৈদেশিক লেনদেনের মাধ্যমে হোক, ফরেন এক্সচেঞ্জ ডিলার করুক, অথবা আপনার শেয়ার বাজারে হোক, অথবা ব্যাংকিং চ্যানেলে হোক, অথবা আপনার জমি কেনা বেচার জন্য হোক, আপনার যে কোনো ধরনের ট্রানজ্যাকশন আপনি উইদাউট ছাড়া আপনি করতে পারবেন না, আপনার আইডেন্টিফিকেশন নাম্বার ছাড়া আপনি করতে পারবেন না। এরকম একটা সিস্টেমে আমাদের আগামীতে যেতে হবে। জি, সবচেয়ে আমি চাই নিম্ন মধ্যবিত্ত মানুষের যেন ফ্ল্যাটগুলি তাদের নাগালে কেনার মধ্যে থাকে। আমি তাদের পক্ষ হয়ে কথা বলছি যে আমাদের দেশে যেই পরিমাণ মানে মূল্যস্তর তো আসলে অনেকটা বেড়ে একটা খুব উচ্চ পর্যায়ে অবস্থান করছে, এটা আবার তাদের নাগালের মধ্যে আনবেন কিভাবে? আপনি যখনই দেখবেন এই ব্ল্যাক মানি এখানে যাবে না, মানুষ তার সঠিক টাকা দিয়ে কিনবে। এখন আমরা কি করি, আমাদের ডেভেলপাররা কি করে, যে এই জমিতে আমি সাইনিং ম্যানি বলছি 1 কোটি টাকা, আরেকজনকে বলি 3 কোটি টাকা দিব, কারণ তার ক্রেতা আছে, তার কেনার মতো ক্রেতা আছে, তার কাছে ক্রেতা রেডি আছে। সুতরাং যখন এটা এই টাকা থাকবে না, তার ক্রেতা থাকবে না, তখন এই আনহেলদি কম্পিটিশন, কৃত্রিম চাহিদাগুলো কমিয়ে ফেললেই তখনই বাজার রেটের কাছাকাছি এই রেটটা নেমে আসে। আপনার ফ্ল্যাট দরকার একটা, আর আমার কালো টাকা আমি কিনতেছি 20টা ফ্ল্যাট। সুতরাং যখনই কমে যাবে সাপ্লাই আর ডিমান্ড এন্ড সাপ্লাই কমে যাবে, অটোমেটিক মার্কেট প্রাইসের আমরা চাই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের নাগালে যেন ফ্ল্যাটগুলি চলে আসুক। কালো টাকা আমরা চাই না। কালো টাকা দিয়ে দেশের সম্পদ এবং দেশের অর্থনীতি এবং আমাদের দেশের এই বাড়ি গাড়ি কেনাটা এখন নিম্ন মধ্যবিত্ত কল্পনাই করতে পারবে না, সে ঢাকা সেটা ফ্ল্যাটের মালিক হবে। আমরা চাই দেশের মধ্যে এই সমতাটা ফিরে আসবে। মানে বাজেট পর্যালোচনায় অনেকেই বলছেন যে আসলে উচ্চবিত্তদের উপরে কর সেভাবে চাপানো হয় নাই, মধ্যবিত্তদের এবং নিম্নবিত্তদের উপর করের বোঝা বেশি পড়েছে। মানে আপনাদের আসলে অবজারভেশন? আচ্ছা, যারা ট্যাক্সের এখন যারা 25-30 লাখ টাকার উপরে যারা ট্যাক্স দিবে তাদের হলো 30% ট্যাক্স। উচ্চ কেন চাপানো হয়নি? আমি যদি 1 কোটি টাকা আয় করি, আমার ট্যাক্স হলো 30%, তার উপর আবার ওই ট্যাক্সের আয়ের উপর আবার 30% আমার হলো সারচার্জ। গতবার 25 ছিল, অ্যাভারেজ আমার 37%, এইবার আমার 42 হবে। তাহলে আপনি 100 টাকা আয় করে 42 টাকা ট্যাক্স দিবেন যারা হাই, তাহলে কীভাবে বললো না এটা? যারা বলে, তারা বিশ্লেষকের কথা বলে নাই। আমরা সবসময় বললো বাংলাদেশের বাজেটটা গরিবের বাজেট। কেন গরিবের বাজেট আমি বলি? 16 কোটি মানুষের ট্যাক্স 30 লক্ষ দেয়, তাহলে 16 কোটি মানুষের দায়ভারটা 30 লক্ষ লোক যখন নিচ্ছে, তাহলে গরিবের বোঝাটাই এই 30 লক্ষ লোক বহন করতেছে। সুতরাং এই বাজেট আমি বলবো গরিবের বাজেট, গরিবের পক্ষে এই 30 লক্ষ লোক কাজ করতেছে। জি, আপনি কি বলবেন এই বিষয়ে? মানে চাপটা কোন জায়গাটায় বেশি পড়ছে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত না নিম্নবিত্ত? মানে পুরোপুরি এটা বলা যাবে না যে গরিবের বাজেট সেটা, কিন্তু কর কাঠামোর দিকে যদি তাকান, যে এবারের সরকার একটু চেষ্টা করেছেন যে মধ্যবিত্ত স্ল্যাব যেগুলো, সেগুলোর আওতা সীমাটা আর একটু বাড়াতে 1 লক্ষ টাকা করে তৃতীয় এবং চতুর্থ স্ল্যাবে কিছুটা বাড়িয়েছে, তাতে নিম্ন আয়ের মানুষের জন্য কিছুটা সুবিধা হবে, সেটা ঠিক আছে। আবার উচ্চ আয়ের জন্য এই যেটা বাড়ানো হয়েছে সেটাও এখানে একটা দিক। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমাদের যেভাবে বৈষম্য বাড়ছে, আয় বৈষম্য যেভাবে বাড়ছে, তার বিপরীতে যে কর কাঠামো বা যে ধরনের সেই স্ট্রাকচারটা এখানে নেই।
এই জায়গাগুলোতে হয়তো আগামী দিনে নতুন নতুন ধরনের চিন্তাভাবনা থাকা উচিত, যাতে এই জায়গাগুলোতে বৈষম্য কমিয়ে আনা যায়, এরকম ধরনের হয়তো কর কাঠামো আগামীতে আমাদের বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে মানে সামাজিক নিরাপত্তা খাতের দেখুন, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ একটা মানুষকে কিছু সময়ের জন্য হয়তো তাকে তার রিলিফ দিতে পারে, যেটাই যে এবার যেমন 4 লক্ষ নতুন সুবিধাভোগী যুক্ত করা হয়েছে, 1 কোটি পরিবার সুবিধা দেওয়া হচ্ছে, এগুলো ভালো দিক, এগুলো সুবিধা দিচ্ছে, কিন্তু এগুলো সাময়িক। কিন্তু যখন তাকে আপনি স্থায়ীভাবে তার অবস্থার উন্নতি চাইবেন, তার সম্পদ বৃদ্ধির জন্য চাইবেন, তখন তাকে আপনি কিন্তু আরও বড়ভাবে তার পিছনে বিনিয়োগ প্রয়োজন হবে। যেমন সরকারের একটা উদ্যোগ চলছে, যেমন সকলের জন্য বাসস্থানের ব্যবস্থা করা। তো ঠিক একইভাবে যদি তাদের কর্মসংস্থানের, সকলের জন্য কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়ে, সকলের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হয়, তাহলে প্রচুর পরিমাণে আসলে বিনিয়োগ দরকার হবে। সেই বিনিয়োগের অর্থগুলো কিন্তু আসা দরকার হবে এই যারা কিনা কর দেন তাদের কাছ থেকে। সুতরাং সেই জায়গাটিতে আমরা যদি কর কাঠামো দেখি, তাহলে তা এখনও দেখছি যে সরকার এখন ইনডাইরেক্ট ট্যাক্সকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের চেয়ে। ইনডাইরেক্ট ট্যাক্সকে বেশি গুরুত্ব দেওয়ার মানেই হচ্ছে আসলে সাধারণ মানুষ যারা যে সমস্ত সেবা এগুলো নিচ্ছেন তাদের উপরে চাপটা বেশি পড়ছে ডাইরেক্ট ট্যাক্সের তুলনায়। তো সেই জায়গাটাতে হয়তো আগামীতে আরও ধীরে ধীরে হয়তো ডাইরেক্ট ট্যাক্সের পরিমাণ আরও বাড়ানোর দরকার পড়বে। সেটা হলে এবং গ্র্যাজুয়ালি যদি এক ধরনের প্রোগ্রেসিভ ট্যাক্সেশন আরও হয়, তাহলে সেটা হয়তো আর কিছুটা হলেও আমাদের এই আয় বৈষম্য কমাতে কিছুটা ভূমিকা রাখবে। জি, একদম সংক্ষেপে যদি মোহাম্মদ আলী খোকন, মানে কর্মসংস্থান বৃদ্ধির জন্য মানে আগামী অর্থ বছরে সরকারের নীতি কেমন হওয়া উচিত, মোটা দাগে আপনাদের? আমি বলবো যে কর্মসংস্থান বাড়ানোর জন্য বিনিয়োগ বাড়তে হবে। বিনিয়োগ বাড়ানোর জন্য তার প্রি কন্ডিশনে আমাদেরকে আনইন্টারাপ্ট জ্বালানি দরকার। দ্বিতীয়ত হলো আমাদের ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট লাগামহীনভাবে যেভাবে বাড়ছে সেভাবে থাকলে বিনিয়োগ বাড়বে না। ব্যাংকগুলি এখন, যেখানে ব্যাংকগুলি কোনো ব্যাংক 13 নিচ্ছে, কোনো লাগামহীন 14, 15 নিচ্ছে রেট অফ ইন্টারেস্ট ব্যাংকে। আমি যে ব্যাংকের সাথে ব্যবসা করি আমার থেকে 4-14 নিচ্ছে, তো আমার সাথে আরেকজন ব্যাংক ব্যবসা করে ইস্টার্ন ব্যাংকে, তার রেট অফ ইন্টারেস্ট 13%, তো আমি এই 1.5% তো বিশাল টাকা। তো এই যে আনহেলদি কম্পিটিশন হইতেছে ব্যাংক, এখন বাংলাদেশ ব্যাংকের কোনো প্রাইভেট ব্যাংকগুলোতে নিয়ন্ত্রণ নেই, এবং এই নিয়ন্ত্রণ না থাকার কারণে লাগামহীনভাবে কিন্তু এই জিনিসগুলি হচ্ছে। সুতরাং আপনি যত পর্যন্ত রেট অফ ইন্টারেস্টটাকে একটা কন্ট্রোলে রাখতে হবে, এভাবে লাগামহীনভাবে বৈষম্যতা দূর করতে হবে, আনইন্টারাপ্ট সাপ্লাই চেইন ঠিক থাকতে হবে। আমাদের ব্যাংকগুলিকে বিনিয়োগ, আমাদের ব্যাংকগুলি এখন প্রাইভেট সেক্টরে বিনিয়োগের নিরস্ব হয়ে গেছে, তারা কিন্তু ওই সরকারি ট্রেজারি বিল কিনবে আগামী দিনে, এবং আমাদের মনে করেন ডলার রেট বাড়াতে আমাদের প্রত্যেকটা কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজ হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। কারণ আমার আগে যেখানে টাকা লাগতো $51 মিলিয়ন, সেই $51 মিলিয়ন আমার যদি এখন লিমিট দিতে আমার লাগবে $800 কোটি। আমার কিন্তু লিমিট আগের মতোই আছে, কিন্তু আমার সেটা হয়ে গেছে $28 মিলিয়ন। তার অর্থ আমার ওয়ার্কিং ক্যাপিটাল যা ছিল তার থেকে 20 মিলিয়ন কমে গেছে। এখন আমি আনইন্টারাপ্ট সাপ্লাই আমার চেইন আমি ঠিক রাখতে পারি, ব্যাংকগুলি বিনিয়োগের জন্য এগিয়ে আসতেছে না। বাংলাদেশ ব্যাংক এদিকে যদি নজর দেয়, বিনিয়োগ শুধু মুখে বললে হবে না, বিনিয়োগ এটা জ্যামিতির মতো, এটাকে আপনাকে ম্যাথমেটিক্যালি জ্যামিতির মধ্যে মিলিয়ে কথা বলতে হবে। আমরা মুখস্থ কথা বিনিয়োগ চিৎকার বললে বিনিয়োগ হবে না, বিনিয়োগের সে পরিবেশ করতে হবে। প্রথম শর্ত হলো আমাদেরকে নিজস্ব জ্বালানির উপর ফিরে যেতে হবে। দ্বিতীয় হলো আনইন্টারাপ্ট জ্বালানি সাপ্লাই হবে। তৃতীয় হলো ব্যাংকগুলিকে বিনিয়োগের ব্যাপারে বাংলাদেশ ব্যাংককে কড়া নজরদারি থাকতে হবে। জি, ডক্টর খন্দকার গোলাম মজিদ, একদম শেষ পর্যায়ে আমরা একটু সংক্ষেপে যদি বলেন যে ব্যাংকিং সেক্টরের সক্ষমতার একটি কথা বললেন, মানে সেই জায়গাটায় ঘাটতি অর্থায়নে আসলে সরকারের তাহলে আগামী অর্থ বছরে কি করার আছে? মানে ঘাটতি অর্থায়নের সরকার তো দেখতেই পাচ্ছেন যে আগামী অর্থ বছরে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে 1,28,000 কোটি টাকা সম্ভবত ঋণ করার প্ল্যান রয়েছে, এবং বৈদেশিক উৎস থেকে সম্ভবত 78,000 কোটি টাকা অথবা 91,000 কোটি টাকা সরকার ঋণ করতে চান, এটা বলা হচ্ছে। ফলে আবার সঞ্চয়পত্র দিয়ে আগে যেভাবে অর্থ আদায় হতো সেটাও কমে গেছে অনেক, মানে ফলে সরকার ব্যাংক থেকেই বেশি মাত্রায় ঋণ করবেন সেটাই মনে হচ্ছে। সেই কারণে আমি বলছিলাম যে যত বেশি সরকার ব্যাংক থেকে ঋণ করতে চাইবেন, তত বেসরকারি খাতের হাতে অর্থ কম পড়বে, এবং ওই যে তখনই যে সুদের হারই যে এক ধরনের অসম প্রতিযোগিতা সেটা তৈরি হবে, আরও বাড়বে এই ধরনের প্রতিযোগিতাগুলো। সেই জায়গাটাতেই প্রশ্ন যে সরকার কি যৌক্তিক ব্যয়গুলো করছে কিনা, যে টাকাটুকু ঋণ নিয়ে করছে আদতেই সেটা আসলে দরকার রয়েছে কিনা। ঘাটতি অর্থায়ন, ঘাটতি থাকবে, আমাদের মতো দেশে ঘাটতি ছাড়া আমরা বাজেট করতে পারবো না, কিন্তু এই ঘাটতিটা আসলে যৌক্তিক ঘাটতি কিনা
এই ঘাটতিটা এখন নেবার মতো আমাদের প্রয়োজন আছে কিনা, আমাদের এই মুহূর্তে আসলে আমাদের সাশ্রয়ী হবার সময়, এই মুহূর্তে প্রতিটা জায়গা থেকে আমাদের অর্থ বাঁচানোর সময়, ব্যয়ের চেয়ে আমাদের এই মুহূর্তে আসলে সাশ্রয় করার সময় বেশি, সেইটা সরকার করছেন কিনা সেটা এখানে গুরুত্বপূর্ণ। নতুবা সরকার নিজে যেমন এদিকে একটা দুর্বলতা তৈরি করছেন, বেসরকারি খাতের জন্য এটা আগামী দিনের জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করছে। জি, বুঝতে পেরেছি। আসলে আমাদের হাতে আর সময় নেই। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।